এক্সাম্পল নাই? স্যার এটা হচ্ছে যে ট্রান্সমিশনের বিভিন্ন লিমিটেশন থাকে, সেটার জন্য স্যার মানে স্যার ক্যারেক্টারিস্টিক আমি বলি ইম্পর্টেন্ট, বাট আমি স্যার এক্সাম্পলটা ঠিক মনে আসতেছে না। স্যার আমি আচ্ছা, বলবো। ঠিক আছে, বলো বলো। স্যার স্যার টুইস্টেড পেপার আছে, কোএক্সিয়াল কেবল আছে, তারপর না স্যার, ফাইবার মানে অপটিক্স আছে। তারের মাধ্যমে স্যার যেটা হয় ওটা স্যার গাইডেড মিডিয়া স্যার, আর আনগাইডেড যেমন স্যার ওয়্যারলেস মিডিয়া, এগুলো স্যার আনগাইডেড। ঠিক আছে। আচ্ছা, আমি একটু ডিটেল যাই। সেটি হলো যে আমাদের ট্রান্সমিশন মিডিয়া আমরা পড়েছি এবং ওখানে আমরা ডিসকাস করেছি মূলত দুই রকম, যেটা শিলা আক্তার বললো যে আমাদের গাইডেড মিডিয়া এবং আনগাইডেড মিডিয়া আমরা মূলত এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। তো গাইডেড মিডিয়া বলতে যেটা বোঝায় সেটি হলো যে কোনো ফিজিক্যাল পাথ বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার। যে ফিজিক্যাল পাথটা এখন বিভিন্ন উদ্দেশ্য, বিভিন্ন কারণ এবং মানে আরো কিছু চিন্তা ভাবনা করে আমরা কিছু ক্যাটাগরিজ অনুযায়ী ভাগ করি বলতে আমরা জিনিসগুলো তৈরি করি। ঠিক আছে, যেমন ধরো পাঞ্জাবি বানানো হয় একটা উদ্দেশ্যে, শার্ট এবং প্যান্ট বানানো হয় একটা উদ্দেশ্যে, আবার কোট বা স্যুট টাই সবই ড্রেস, কিন্তু ড্রেসগুলো ব্যবহার আলাদা। আবার মেয়েদের জন্য যদি বলি শাড়ি, এটাও একটা ড্রেস, আবার টপস এটাও একটা ড্রেস, আবার সালোয়ার কামিজের ড্রেস, বাট এগুলোর ব্যবহার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হতে পারে। তো এরকম আমাদের ট্রান্সমিশন মিডিয়া, হ্যাঁ গাইডেড মিডিয়া। এখন এই গাইডেড মিডিয়ার যে আমরা তিন প্রকারে আমরা আপাতত আমরা আমাদের ইউজেবল করি, অ্যাপ্লিকেশনে ব্যবহার করি বিভিন্ন অ্যাপ্লিকেশন অনুযায়ী। একটি হলো টু স্টেট পেয়ার কেবল, একটি হলো এই যে কোএক্সিয়াল কেবল, আর অপটিক্যাল ফাইবার, আর একটা অপটিক্যাল ফাইবার। এই তিনটাই কিন্তু ফিজিক্যাল মিডিয়া এবং তিনটাই গাইডেড মিডিয়া, কিন্তু তিনটা কাজই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাস করা, উদ্দেশ্য একই, কিন্তু তিনটার মানে ব্যবহারের ধরন অনুযায়ী আমরা এই তিন প্রকার মিডিয়া তিন জায়গায় ব্যবহার করব। সেটা হতে পারে নাম্বার অফ ভলিউম অফ ডাটা, স্পিড অফ ডাটা, আর ডিস্টেন্স অফ কমিউনিকেশন। এই সব কিছুর উপরে কিন্তু এগুলো তোমার ডিপেন্ড করে। যদি লং ডিস্টেন্সে পাঠাতে চাও তাহলে অপটিক্যাল ফাইবার, যদি মিডিয়াম ডিস্টেন্সে পাঠাতে চাও তাহলে কোএক্সিয়াল কেবল, যদি শর্ট রেঞ্জে পাঠাতে চাও, ল্যান্ড করতে চাও, তাহলে সেটি টু স্টেট পেয়ার কেবল, তাই না? তো এরকম, তো এগুলো আমরা পড়েছি, কিন্তু আরেকটু ইন ডিটেলস, নট ইন ডিটেলস, কিছু কিছু স্লাইড আছে যেগুলো আমাদের দেখা উচিত ছিল, আমরা ওই সংক্ষিপ্তটা আমরা দেখাতে পারি নাই। ওটাতে ছিল মাত্র 20টা স্লাইড, আর এটাতে আছে হলো 36 স্লাইড। তো 16টা স্লাইড বেশি আছে, তো 16টাও পড়তে হবে, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বিকজ তুমি চাকরি পরীক্ষা দাও বা ইভেন নিজে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তোমাকে অনেক ইনফরমেশন তোমাকে জানতে হবে, শুধু জানা না, এটা মনে রাখতে হবে, প্লাস এটা বুঝতেও হবে। তাহলে গাইডেড এবং আনগাইডেড মিডিয়া যেটা বলছিলাম যে দুই রকম। তো অল টাইপস অফ কমিউনিকেশন নিড সাম কাইন্ড অফ মিডিয়াম। যে সকল প্রকার কমিউনিকেশন করতে গেলে আমাদের একটা মিডিয়াম দরকার। এখন এই মিডিয়াম কি করে? ইনফরমেশন ইজ এনকোডেড ইন এ সিগন্যাল দ্যাট ইজ ক্যারিড থ্রু এ মিডিয়াম। এখন আমি যদি বলি যে মিডিয়ামের কাজ কি, মিডিয়ামের কাজ হলো ইনফরমেশনকে ক্যারি করা। সেটা ইনফরমেশনটা ক্যারি করবে কিভাবে? সিগন্যালের মাধ্যমে। আমি যে কথা বলছি এটা তো আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না, কিন্তু এটাই আবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হবে, এনকোডেড হবে, তারপরে সেটি মিডিয়াতে পাস হবে। ঠিক আছে? তুমি যে গান গাও, কবিতা বলছো, এগুলো কি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? অথবা তুমি ধরো একটা ভিডিও করলা, ভিডিও কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? বা তুমি একটা অডিও রেকর্ড করলা, এটা কি মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? নো।
তুমি যখন এই অডিও কথাটাকে, এই ভিডিওটাকে বা তোমার কথাটাকে যখন তুমি অন ইয়ারে আরেকটি জায়গায় বা আরো দূরে পাঠাতে চাও, তখন তোমার এই কথাবার্তা, গান বাজনা, ভিডিও, ছবি, ইভেন পিকচার, ফটো, এগুলোকে তখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে পরিণত করা হয় এনকোডেড আকারে, যেটাকে বলছিলাম মানে এনকোডেড ইন এ সিগন্যাল। অর্থাৎ সিগন্যালে এনকোড করে সেই সিগন্যালটাকে পাঠানো হয়। সেই সিগন্যালের মধ্যে তোমার কথাবার্তা, ভিডিও, ছবি সবই থাকে। তো এইটা পাঠাতে গেলে তখন তোমার একটা মিডিয়া দরকার, ঠিক আছে? এখন কোয়ালিটি ডিপেন্ডস অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মিডিয়া। এখন এটা ওই যে বললাম যে কতদূর পাঠাবা, কতখানি পাঠাবা, এইগুলোর উপরে, বা কতজন ইউজার এটা ব্যবহার করবে, এই অনেক কিছুর উপরে যে আমরা টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার, কোয়েক্সিয়াল কেবল, এগুলো আমরা নির্ধারণ করি, বা কোয়ালিটি এর উপর ডিপেন্ড করে। তাহলে আমরা গাইডেড তো আমরা বুঝলাম, আর টার্ন গাইডেডকে আমরা আরেক ভাবে বলতে পারি এটি একটি ওয়্যারলেস মিডিয়াম, তারবিহীন, ওয়্যারলেস, তাই না? ওয়্যারলেস মানে কি? তারবিহীন। বিহীন স্যার। Okay. So for the guided media, there is a physical path, that means such as a cable in this case, for electromagnetic wave propagation. এই যে বললাম যে এটি হলো মূলত একটা electromagnetic wave propagation, nothing else. তার মানে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আমরা ফিজিক্সে যেগুলো পড়েছি এগুলো খুবই কাজে লাগবে, বা ইভেন এখানেও আমরা যেগুলো পড়েছি, তোমাদের মডার্ন ফিজিক্স কি এখানে পড়ানো হয়েছে তোমাদের গ্রিন ইউনিভার্সিটিতে? ফিজিক্স 1 2 ওখানে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়েছো? জি স্যার। তাহলে ওইগুলাই কিন্তু এখানে কাজে লাগবে, বা কাজে লাগবে বলতে কি এই কোর্সে কাজে লাগবে না, কিন্তু রিসার্চ করতে গেলে বা এইগুলো নিয়ে আরো স্টাডি করতে গেলে তখন তোমার ওইগুলো বুঝতে হবে। তুমি দরকার হলে তুমি নতুন নামে একটা ইকুয়েশন ক্রিয়েট করলা, ঠিক আছে? তোমার নাম দিয়েই একটা ইকুয়েশন ধরো তৈরি হয়ে গেল, যদি সেটি ব্যাপক ভূমিকা থাকে। আচ্ছা, এখন ফর দ্য ওয়্যারলেস মিডিয়াম, দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ট্রান্সমিটেড থ্রু এয়ার, ওয়াটার অর ভ্যাকুয়াম। ঠিক আছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফর দ্য ওয়্যারলেস মিডিয়া, এই ওয়েভটা ট্রান্সমিট হয় কি হবে? হতে পারে বাতাসে, পানিতে, অথবা শূন্য স্থানে। A wireless media is also called an unguided media, যেটা বলছিলাম। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কখনো কেবল দিয়েও যেতে পারে, আবার এয়ার, ওয়াটার বা ফ্রি স্পেসের মধ্যে দিয়েও যেতে পারে, ঠিক আছে? এ সেকশন, বি সেকশনের যেমন এখানে একটা স্টুডেন্ট কোশ্চেন করেছিল, স্যার এখানে তো লাইট নাই, লাইট কোথায়? আলো, এখানে কি আলো আসবে? কিসের আলো স্যার? লাইট বা আলো, ওই যে সেকেন্ড নাম্বার পয়েন্টে, ট্রান্সমিটেড থ্রু লাইট, লাইট কি আসবে? তার ভ্যাকুয়ামে তো মনে হয় আলো দেবে। তুমি আরো এক কাঠি উপরে, ভ্যাকুয়ামে লাইট? স্যার ওই যে অপটিক ফাইবার যেটা বলে। সেকেন্ড লাইনে লেখা আছে যে ফর দ্য ওয়্যারলেস মিডিয়াম, দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ট্রান্সমিটেড থ্রু এয়ার, ওয়াটার অর ভ্যাকুয়াম। এখানে কি আরেকটা লাইট আসবে কিনা, যে লাইট, এয়ার, ওয়াটার অর ভ্যাকুয়াম, এই লাইট শব্দটা যুক্ত হবে কিনা সেটা আমি কনফার্ম করো। স্যার আলো হতেও পারে, আলো তো তরঙ্গ আছে, বাতাসের তরঙ্গ আছে, নির্দিষ্ট একটা পানির তরঙ্গ আছে। শূন্য মাধ্যম। ওর কোশ্চিন ছিল যে স্যার এখানে আলোর মধ্যে দিয়ে যাবে না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা কোশ্চিন ছিল। বাতাসে যদি যায়,
ওয়াটারে যাচ্ছে, ভ্যাকুয়ামে যাচ্ছে, তাহলে তো আলোর মধ্যে দিয়ে যায়। এটার কোশ্চেন ছিল। ওই কোশ্চেন কি ঠিক আছে? স্যার আলোর মধ্যে দিয়ে যাবে তো স্যার। আলোর মধ্যে দিয়ে যাবে, তাহলে এখানে আলো হ্যাঁ লেখা স্যার নাই কেন? যাবে তো। তাহলে এখানে আলো লেখা নাই কেন? স্যার হয়তো লেখা নাই, হচ্ছে বাতাসের মধ্যে দিয়ে যদি যায় স্যার, তাহলে অবশ্যই আলোর মধ্যে দিয়েও যাবে। আর এটা ওয়্যারলেস মিডিয়াম তাই। তাই ওকে। স্যার যেখানে আমার হচ্ছে বাধা সৃষ্টি হবে না সেটা দিয়ে তো যাবে। এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তা না করে আমি প্রশ্নটা স্যার বললাম বলে তোমার মাথায় আসলো নাকি এরকম বলো? ওইরকমই স্যার আলো তো স্যার রশ্মি বা অনেকগুলা আহ, মানে স্যার তরঙ্গ থাকে। আলো তো স্যার ফোটন কণা, তো স্যার আলোর মধ্য দিয়ে কিভাবে মানে যায়? আর আমার আমার যখন ওকে, দ্যাটস গ্রেট। তোমার নাম কি? স্যার দাইয়ান। এটাই আমি জানতে চাচ্ছিলাম, আলোর মধ্যে দিয়ে কেন যাবে? ওয়াই? স্যার আলো তো ফোটন। এই যে বাইরে তুমি আলো দেখতে পাচ্ছ, তাই বলে কি আলো একটা মিডিয়া? স্পেসের মধ্যে বা পানির মধ্যে সব জায়গাতেই তো আলো আলো তো ওখানে প্রবেশ করে যেহেতু আরে রশ্মি বাবা, এটা। আলো তো নিজেই একটা ওয়েভ। মানে ওর জি কোশ্চেন স্যার, ছিল, আমি তো এটাই বললাম। ওর কোশ্চেনটা ছিল যে অপটিক্যাল ফাইবার আলো, তার মানে আলোর মধ্যে দিয়ে যায়, ঠিক আছে? তার মানে আলো একটা তোমার মিডিয়া। নো, আলো, লাইট ইজ নট এ মিডিয়া। লাইট একটা সিগন্যাল, নট মিডিয়া, ঠিক আছে? এয়ারে কি কোনো সিগন্যাল আছে? এয়ার কি কোনো সিগন্যাল? ওয়াটার কি কোনো সিগন্যাল? ভ্যাকুয়াম কি কোনো সিগন্যাল? নো, দিস ইজ দ্য মিডিয়া। কেবল কি কোনো সিগন্যাল? কেবল হলো মিডিয়া। আর অপটিক্যাল স্যার ফাইবার, আমি হ্যাঁ স্যার বলো। আমি মনে করছি স্যার সিগন্যালটা পাঠানোর কথা আপনি জিজ্ঞাসা করেছেন, যে সিগন্যালটা আসলে আলোর রশ্মি বা হচ্ছে বাতাস বা পানির হচ্ছে মানে এরকম কিছু স্যার। না, আমি বলতে চাই এখানে এয়ার, আমি ওয়াটার এবং হয়তো বুঝতে ভ্যাকুয়াম পারি আছে। না কোশ্চেনটা। এয়ার, ওয়াটার এবং ভ্যাকুয়াম আছে, এর সাথে আলো যুক্ত হবে কিনা, এটা ছিল কোশ্চেন। এয়ার, ওয়াটার, লাইট আর ভ্যাকুয়াম, এখানে লাইট শব্দটা আসবে কিনা, দ্যাটস ওয়াজ মাই কোশ্চেন। বাট এখানে লাইটটা হবে কেন? আর লাইট তো হবে না, লাইট তো নিজেই একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমার কথাবার্তা লাইটে কনভার্ট হচ্ছে, কনভার্ট হয়ে সে লাইটটা পাস হচ্ছে, তার মানে লাইট ইজ ইটসেলফ এজ সিগন্যাল। লাইটের সিগন্যালের রেঞ্জ কত? টেরাহার্টজ, 10 টেরাহার্টজ, 20 টেরাহার্টজ। তাহলে লাইটের মধ্যে দিয়ে যাবে নাকি লাইট নিজেই যাবে বলো তো? লাইট তো নিজেই যাবে। জি স্যার, লাইট নিজেই যাবে স্যার। নিজেই যাবে, ঠিক আছে? লাইট নিজেই একটা মিডিয়া খুঁজবে, এয়ার খুঁজবে, ওয়াটার খুঁজবে, ভ্যাকুয়াম খুঁজবে। ক্লিয়ার সবাই? সো অপটিক্যাল ফাইবার লাইট স্যার আমরা ব্যবহার করি, তার মানে এই না যে লাইটের মধ্যে দিয়ে যাবে। নো, লাইট নিজেই যাবে। লাইট নিজেই সিগন্যালটা ক্যারি করে, সরি, সে ইনফরমেশনটা ক্যারি করবে, ক্যারি করে লাইট কনভার্ট এনকোডেড হবে, সে লাইট তখন নিজে একটা মিডিয়া, সেটা হতে পারে কোনো গাইডেড মিডিয়া অথবা কোনো আনগাইডেড মিডিয়ার মধ্যে দিয়ে লাইট নিজেই পাস হবে, ঠিক আছে? লাইট সাধারণত একটা গাইডেড মিডিয়াতে পাস হয়। ওকে, সো সবাই যদি পরিষ্কার থাকে তাহলে আমি আগাই। তাহলে এই ওয়্যারলেস মিডিয়া ইজ অলসো কল্ড অ্যান আনগাইডেড মিডিয়া। সবাই কি পরিষ্কার? ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার আচ্ছা, ওয়্যারলেস নেটওয়ার্ক ফিচার্স। আমরা যেহেতু ওয়্যারলেস নিয়ে পড়ছি, আমরা তো আগে তো ওয়্যারলেস ছিল না, আগে তো আমাদের সবই ওয়্যার ছিল। টেলিফোন আগে বলতে মোর দ্যান 100 ইয়ার্স আগো আমরা টেলিফোন যখন আবিষ্কার করি তখন আমরা ওই তার দিয়েই ইয়ে করি। পরে যখন রেডিও আবিষ্কার হলো, রেডিও সিগন্যাল, ওই যে মানে গ্রাহাম বেল এবং স্যার জগদীশ চন্দ্র বসু, এনারাই কিন্তু ওই রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে মানে ডেটা বা ইনফরমেশন দূরবর্তী জায়গায় ওয়্যারলেস ভাবে পাঠাতে সক্ষম হয়েছিল, ঠিক আছে? তো সেটাই মূলত সারা পৃথিবীকে
ওলট পালট করে দিয়েছে এই আবিষ্কার। যুগান্তকারী আবিষ্কারগুলো মূলত ওই সব সময়ে হয়েছে। পৃথিবীর মানুষের জীবনযাত্রা চেঞ্জ করে দিয়েছে এইসব আবিষ্কার। কম্পিউটিং ডিভাইস মানে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটা তোমার ডেভেলপ হয়েছে, পরবর্তীতে আরেকটা। প্রথম ডেভেলপমেন্ট ছিল বিদ্যুৎ আবিষ্কার। এখন সে বিদ্যুৎ দিয়ে কি কি করা যায়, মেশিন মেশিন চালানো যায়। তাহলে সেই সব মেশিন চালনা করে সেই সব মেশিনকে ব্যবহার করে আমরা এই টেলিফোন, ওয়্যারলেস থেকে শুরু করে পরে কম্পিউটার, কম্পিউটিং ডিভাইস, তারপরে সে কম্পিউটার যেসব ডিভাইস তৈরি হয়, ম্যাটেরিয়াল, সেমিকন্ডাক্টর, সেগুলোর ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেটেড সার্কিটের ডেভেলপমেন্ট। ঠিক আছে, এরকম করে করে কিন্তু এই যে ডেভেলপমেন্টগুলো আজকে এই পর্যায়ে আসছে। তো ওয়্যারলেস নেটওয়ার্ক যদি চিন্তা করি, তাহলে যে ওয়্যার নেটওয়ার্ক আছে তার যুক্ত নেটওয়ার্ক, তার সাথে আমি চিন্তা করলে বা কম্পেয়ার করলে ওয়্যারলেস নেটওয়ার্কটা হলো মোর ভালনারেবল। ঠিক আছে, ভালনারেবল বলতে বোঝায় যখন তখন যে কোনো পর্যায়ে ভেঙে যেতে পারে বা মানে ফ্লাকচুয়েট করে। কেন? কারণ ওয়্যারলেস নেটওয়ার্ক হলো একটা শেয়ার নেচার, কারণ এটা তো ওপেন এয়ারে থাকে। ন্যাচারালি এটা ব্রডকাস্ট, এটা সবসময় ব্রডকাস্ট করে, যে কেউ এটা ক্যাচ করতে পারে। এটার আনক্লিয়ার পেরিমিটার্স, তার মানে এটা হলো কোথায় কোথায় যে যাচ্ছে এটা আসলে বোঝা যায় না। ইনভিজিবল অ্যাক্সেস, কে কে যে এটাকে অ্যাক্সেস দিচ্ছে সেটাও এগুলো বোঝা যায় না। সো দিজ আর দ্য চ্যালেঞ্জেস অফ ওয়্যারলেস নেটওয়ার্ক। ওকে, এইগুলোকে আবার মিটিগেট করার জন্য, এইগুলোকে আবার যাতে প্রবলেম ক্রিয়েট না করে বা মানুষের কথা যে ইনা হয়, সেই জন্য আবার বিভিন্ন টাইপের অ্যালগোরিদম ডেভেলপ হয়েছে, ম্যাথমেটিক্স ডেভেলপ হয়েছে, মডেল, নেটওয়ার্ক মডেল ডেভেলপ হয়েছে, যার ফলে এগুলো চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে আমরা ওভারকাম করতেছি। তারপরে তো 100% ওভারকাম করা যায় না, তারপরে তো হ্যাকিং হয়, তারপরে তো ফোন ট্যাপ হয় বা তথ্য চুরি হয় ওয়্যারলেস ভাবে, তাই না? টাকা, ব্যাংকের টাকা চুরি হয়ে যায়। ইভেন তুমি তোমার ল্যাপটপ যদি ব্যবহার করো, তোমার ল্যাপটপের যদি কোনো ক্যামেরা থাকে, সেই ক্যামেরাও থার্ড পার্টি কিন্তু ব্যবহার করে তোমার সমস্ত কিছু তথ্য বা অন্য আদার্স থিং ক্যারি করতে পারে। কারণ হ্যাকারদের কাজই হলো সিস্টেমের উইক পয়েন্ট খুঁজে বের করা। আর একটা সিস্টেমের হাজার রকম উইক পয়েন্ট থাকে। মানুষের তৈরি যে কোনো জিনিস তৈরি করতে গেলে অনেক ধরনের উইক পয়েন্ট থাকে, আর সেই উইক পয়েন্টগুলোকে আবার আমরা মিটিগেট করার জন্য বিভিন্ন ধরনের মেজারমেন্ট নিই। যেমন ধরো আকাশে বিমান ওড়ানো, এটা কিন্তু খুব সিম্পল টেকনোলজি, আকাশে বিমান ওড়ানো। কিন্তু এই বিমান ওড়ানোর পরে তার যে কন্ট্রোল, তার যে ম্যানেজমেন্ট, তার যে সেফটি, এইগুলোর জন্য কিন্তু প্রচুর হিউজ কমপ্লিকেটেড সিস্টেম। সিম্পল যে দুই ভাই, এই যে উইলভার রাইট আর অলিভার রাইট, দুই ভাই না, বিমান, এই দুই ভাই বিমান আবিষ্কার করেছে, বিমান আকাশে উড়ানো। এটা কিন্তু তেমন কিছু না। পরবর্তীতে কমার্শিয়াল বিমানগুলো তখন বানানো হয়েছে 10 বছর পরেই, সেগুলো কিন্তু ওকে। প্রবলেমটা হবে কখন, যখন তুমি যদি সবকিছু মেজারমেন্টে নিয়ে আসো, তোমার মানে কি বলে মানুষের সেফটি, মানুষ যেখানে যাবে সেফটি মেজারমেন্ট, এর ক্যাপাবিলিটি মেজারমেন্ট, এর ভলিউম মেজারমেন্ট, এর ডিস্টেন্স মেজারমেন্ট, মানে প্রচুর দূরে যাবে, এগুলো নিয়ে কন্ট্রোলিং মিলিয়নস অফ কন্ট্রোল সিস্টেম বিমানে আছে। একটা এরোপ্লেনে কিন্তু বিভিন্ন ধরনের সেন্সর আছে, মানে কন্ট্রোল সিস্টেম আছে, এটা মানে কল্পনাতীত। তো যত ডেভেলপ দিন যাবে তত আমাদের চ্যালেঞ্জগুলো সামনে থাকবে। তারপরে তো এত ডেভেলপ হওয়ার পরে তো বিমান যাত্রা কি মানে এখনো কি 100% নিরাপদ বলা যায়? যখন তখন যে কোনো প্রবলেম হতে পারে, যদিও এর রেটটা খুবই কম। 1 লক্ষ বিমান ফ্লাইটে একটি বিমান অ্যাক্সিডেন্ট হতে পারে, মাত্র হতে পারে। ঠিক আছে, আর তুমি যদি এখনই যদি ফ্লাইট রাডার 24.com এ ঢোকো, এখন তো করোনা কালীন, তারপরে তুমি দেখবা যে মানে মাছির মতো আকাশী বিমান আছে এই মুহূর্তে। এটা কি জানো কিভাবে দেখতে হয়?
স্যার বাংলাদেশের আকাশই সব থেকে কম। হ্যাঁ, বাংলাদেশ আকাশ একটু ফাঁকাই থাকে। না স্যার। flightradar24.com যারা 24 ঘন্টা সারা পৃথিবীর হ্যাঁ বিমান, স্যার জানি স্যার। ওইগুলোতে তোমরা যদি দেখো এই মুহূর্তে দেখবা যে মাছির মতো বিমান আকাশে আছে। তো কেউ কারোর সাথে ক্লাশ হয় না, কেউ কারোর সাথে ধাক্কা লাগে না, ঠিক আছে, ফ্রি স্পেসে থাকে। তো কিভাবে থাকে তার মানে কি তাদের একটা সেন্ট্রাল একটা একটা প্রোটোকল আছে, সেন্ট্রাল একটা নিয়ন্ত্রণ সংস্থা আছে যাদের মাধ্যমে এগুলো আসলে নিয়ন্ত্রিত হয়। একটা বিমান যখন আকাশে উড়বে, যদি ডোমেস্টিক হয় ডোমেস্টিক প্যাটার্নে, যদি ইন্টারন্যাশনাল হয় তার ইন্টারন্যাশনাল প্যাটার্নে। ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট যখনই টারমাকে আসবে, মানে ধরো 3 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে আকাশে উঠবে, সরি মিনিমাম 6 আওয়ার্স, ঠিক সেই মুহূর্তে তার অটোমেটিক্যালি তার রুট সিলেক্ট হয়ে যায়। এত অল্টিটিউডে এত অ্যাঙ্গেলে এইভাবে বিমানটা যাবে, তার অটোমেটিক তার রুট ফিক্সড। পরবর্তীতে কোনো বিমান যখনই ফিক্সড হবে তার রুট, তখন ওইটা বাদ দিয়ে অন্য কোনো ভাবে তার রুট ফিক্সড হবে। অর্থাৎ এই জন্য কোনো ক্লাশ হয় না এবং ওই রুটই ফলো করে বিমান। পাইলটের কাজ হলো, এখনকার পাইলটের কাজ হলো শুধু বিমানটা উঠাই দেওয়া আকাশে, তারপর আর কোনো কাজ নেই পাইলটের, ঠিক আছে। আবার হলো যখন নামবে, টেক অফ করবে, তখন হলো কাজ, ল্যান্ডিং করবে। তো বিমানের মানে মোস্ট ভালনারেবল সিচুয়েশন শুধুমাত্র ল্যান্ডিংটা এবং টেক অফটা। টেক অফ এবং ল্যান্ডিং এই যাবতীয় অ্যাক্সিডেন্ট ঘটে, আকাশে কখনো অ্যাক্সিডেন্ট ঘটে না। বুঝতে পারছো? কারণ এটা হলো একটু ট্রিকি, এটা একটু প্রবলেমেটিক। বাট পুরো আকাশে বিমান অটো পাইলট মোডে চলে, কেউ বিমান চালায় না। তবে যেগুলো পুরনো বিমান, যেগুলো আমাদের বাংলাদেশে ওই যে পাশে আমাদের ওই যে এয়ারপোর্টে আমাদের যেগুলো বিমান ওটা, ওগুলোতে অটো সিস্টেম নাই, ওগুলোতে নিজেকে চালাইতে হয়। মানে এখন যেমন যে আমরা গাড়ি চালাই না, আমি যখন প্রথম একটা গাড়ি কিনেছিলাম সেটা ছিল হলো ম্যানুয়াল গিয়ার, ঠিক আছে। এই 6টা গিয়ার শুধু ঠেলাঠেলি করতে হতো, হ্যাঁ, খুবই টাফ, বিশেষ করে জ্যাম রাস্তায়। এখন যে গাড়ি আছে আমার সেটি হলো অটো গিয়ার, যার ফলে রাস্তায় আমাকে কোনো গিয়ারটা চেঞ্জ করতে হয় না। সুতরাং যত দিন যাবে তত এরপরে কোনো ড্রাইভারলেস গাড়ি চলবে, এমনি গাড়ি চলবে। আমি মুখ দিয়ে বলবো যে মানে অমুক জায়গায় যাও, রাস্তায় ওর কি করতে হবে, সেই গাড়ি উইল টেক দ্য ডিসিশন। রাস্তায় লোক থাকলে থামবে, বামে থাকলে বামে, জ্যাম থাকলে ডানতে যাবে, এগুলো গাড়ি ডিসিশন নেবে। আমার কোনো ডিসিশনের কোনো হেডেক নাই, আমি ফ্রি। জি স্যার, অলরেডি চাইনায় স্যার মানে শুরু হয়ে গেছে এটা স্যার, মানে পরীক্ষামূলক করতেছে গাড়ির এটা স্যার। পরীক্ষামূলক এরকম টেস্ট অনেক জায়গায় আছে, সিঙ্গাপুরে চলছে, দুবাইতে চলছে, জাপানে জি আছে, স্যার। ঠিক আছে। তো এগুলো হলো মানুষের চাহিদার শেষ নাই, বুঝছো? মানুষের চাহিদার শেষ নাই, মানুষ এগুলো বানাতেই থাকবে। ওকে, এখন আসে 4G ওয়্যারলেস নেটওয়ার্কস, 4th জেনারেশন। 4G টা মূলত কি? 3G 4G বলো তো? স্যার কোশ্চেনটা আবার একটু বলবেন স্যার? 4G স্যার নেটওয়ার্কের জেনারেশন বোঝায় না, 4G মানে 4th জেনারেশন, 3G 3 জেনারেশন, হ্যাঁ, তো 2G 3 2 জেনারেশন। ধরো তুমি তোমার দাদাকে তুমি দেখেছো? না হ্যালো, স্যার, আমি দেখি নাই। সো তোমার দাদাকে যদি বলা হয় 1st জেনারেশন, 2nd জেনারেশন কে? তাহলে আমার বাবা। বাবা। আর তুমি কোন জেনারেশন? 3rd। আমার পরবর্তী যেটা হবে সেটা 4th। আর 4th জেনারেশন কি হবে? এখনো আসে নাই, তাই তো? নাকি আসছে? জি স্যার। না স্যার। তাহলে সেটি হলো 4th জেনারেশন। তাহলে এই জেনারেশন দিয়ে তাহলে আমি কি বলতে যাচ্ছি ইন কমিউনিকেশন? এই জেনারেশন দিয়ে আমি যেটা বলি 4G বা 3G, এটা মানেই হলো একটি পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। সেটা হলো বিট পার সেকেন্ড, বিপিএস, অর্থাৎ ডাটা রেট শুধু বেশি বা কম।
ফোর্থ জেনারেশন একটা নির্দিষ্ট ডাটা রেট আছে, সেইটি অ্যাভেল করলে 4G সেটাই। যদি সেই রেটের থেকে কম ডাটা স্পিড পাস, মানে তার থেকে কমে যদি ডাটা পাস হয়, তাহলে সেটা তোমার 3G। তো 3G এর একটা লিমিট আছে, তার থেকে কম হলে সেটা 2G বা এইচ চলে আসলো তখন। সুতরাং এই ডাটা ট্রান্সমিশন স্পিডের উপর বেস করে মূলত এইসব জেনারেশন, নাথিং এলস। এই যে 5G বলছে, 5Gটা কি? এখন যে রেটে ডাটা ট্রান্সমিট হয় 5Gতে তার থেকে বেশি ডাটা ট্রান্সমিট হবে, এতটুকুই। কারণ যত ডাটা স্পিড বাড়বে তত আমরা এটাকে ইউজেবল করতে পারবো। আমরা কি আগে ভিডিও কলে কথা বলতে পারতাম আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে? ইভেন ভেরি না টাফ। স্যার, না স্যার। কারণ বিকজ অফ ডাটা, মানে ডাটার ভলিউম, মানে আমাকে যে ডাটা দিচ্ছে সেই ডাটার ভলিউমের ভিতরে শুধু ভয়েসটাই বা ম্যাক্সিমাম এমএমএস একটা ছবি পাঠানো যেত 5 বছর আগে। 10 বছর আগে সে ছবি পাঠানো যেত না, কারণ আমার স্পিড নাই, মানে আমার ডাটা বিট পার সেকেন্ড যে স্পিডটা সেটা কম ছিল। তো এখন এই ডাটা রেট বেড়ে গেছে, তার মানে হলো আমরা এখন অনেক কাজ করতে পারি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, স্মার্টফোন দিয়ে কি করি না করি, আইপি টেলিফোন, টিভি, ভিডিও কনফারেন্স থেকে যে ইভেন তোমরা ক্লাস করছো ভিডিও, এখন সবাই যদি ভিডিও অন করো সবাই সবাইকে দেখতে পাবো। এটা কিন্তু এত সহজ না। এটা শুধুমাত্র 4G ডাটা স্পিড আছে বলে এটা সম্ভব হচ্ছে। দেখতে পাচ্ছ? এই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। তো সেই কথাবার্তা লেখা আছে, একটু লাইনে থাকে 1 মিনিট, আমার ল্যাপটপে চার্জ নাই, আমি একটু চার্জারটা নিয়ে এসে চার্জ দিই, ওয়েট।
ভিডিও হ্যাঁ এরো টিভি দিলে কেটে থাকে জুম করো ইয়া গেল কে হ্যাঁ জুম ওকে, শুনতে পাচ্ছ এখন? জি স্যার। স্যার শোনা যাচ্ছে। খুব নয়েজ হচ্ছে অনেক। এইটা কে? সাইমন হোসেন? ওটা কে? একেবারে স্টুডেন্ট নাকি এটা পিছিটা? হ্যাঁ সাইমন হোসেন আমাদের ব্যাচেরই স্যার। আর ওর ফোনটা মনে হয় ও অন্য কাউকে দিয়েছে, নাকি ও নাই জানি না স্যার। একটু ভিডিও অন করছিল। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কে সাইমন? সালাম একটু জি স্যার। ওটা কে তোমার হয়? পিচ্চি? হ্যালো পিস্তি আমার ভাজি যাওয়া স্যার, একটু বাইরে গেছিলাম আর স্যার ই অন করেছিল স্যার। আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নাই। আপনার শিক্ষক যে কিভাবে অনলাইনে ক্লাস হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যেটা বললাম যে 4G 3G জেনারেশন, এটি মূলত ডিফারেন্সটা হলো তাদের মধ্যে ডাটা ট্রান্সমিশন স্পিড, এটাই হলো তাদের মূল পার্থক্য। ঠিক আছে, স্পিড যত বাড়বে, স্পিড বলতে ডাটা ভলিউম অফ ডেটা, 1 সেকেন্ডে আমি পাস করতে পারি ধরো 100 পরিমাণ, 1 সেকেন্ডে যদি আমি 500 ধরো ডেটা পাঠাতে পারি, তার মানে কি ভলিউমটা বেড়ে গেল, তার মানে কি আমি একই সাথে অনেকগুলো ডেটা পাঠাতে পারবো। এবং এক্ষেত্রে আমার এই যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আমরা পাবো সেটা এখানে বলা আছে। আচ্ছা এটা একটু দেখে নিবা, এটা 4G নেটওয়ার্কস। ওকে, এটি আমাদের একটা ট্রান্সমিশন, একটা মানে ব্লক ডায়াগ্রাম, যে সেন্টার থেকে ডাটা পাঠাই, ট্রান্সমিশন মিডিয়ামে ডাটা যাচ্ছে, ডিজিটাল ডাটা, সেটি আবার ফিজিক্যাল লেয়ারে পাস হচ্ছে। ট্রান্সমিশন মিডিয়া কয় প্রকার? গাইডেড, আনগাইডেড। গাইডেডটা আবার 3 রকম: টুইস্টেড পেয়ার, কোয়েক্সিয়াল কেবল, ফাইবার অপটিক। এগুলো সবই আমি পড়িয়েছি, আমি স্কিপ করি। এটাও আমি পড়িয়েছি, আমি স্কিপ করি। 3 রকম: টুইস্টেড পেয়ার, কোয়েক্সিয়াল, ফাইবার অপটিক। তিনটা চেহারা কেমন দেখতে হবে সেটাও আমরা জানি। টুইস্ট করা থাকে, কেন করা থাকে? বিকজ টু রিডিউস দ্য ক্রস ইন্টার কি বলে ইন্টারফারেন্স, এটা কমানোর জন্য বা ক্রস টক কমানোর জন্য এরকম টুইস্ট করা থাকে। এগুলো আমরা সব পড়েছি। এটা শিল্ডেড, আনশিল্ডেড, যেটা ওই মানে আমাদের যে টুইস্টেড পেয়ার কেবল যদি প্লাস্টিক কভার দিয়ে শিল্ড করা থাকে, মানে মেটাল শিল্ড দিয়ে যদি মাস্কে শিল্ড করা থাকে তাহলে সেটা এসটিপি, আর যদি শিল্ড করা না থাকে তাহলে সেটা ইউটিপি, আনশিল্ডেড। এটাও আমরা দেখেছি যে বিভিন্ন টাইপের তারের বিভিন্ন রকমের ডাটা রেট বা ইউজের উপর বেস করে তার ডাটা রেটটা বাড়ানো হয়। এটা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরি করতে গেলে এরকম বিভিন্ন ক্যাটাগরিতেই সবাই বাড়ায়। এটাতে দেখো, এটা মুখস্থ করার কিছু নাই। এটি আমাদের একটা ইউটিপি কানেক্টর। আর যে 45 কেবল দিয়ে আমরা যে কেবলিং করি, আমার এখান থেকে কি নয়েজ যাচ্ছে? জি স্যার। জি স্যার। একটা নয়েজ হচ্ছে স্যার। নয়েজটা আমি বিরক্ত হয়ে গেলাম। উপরে আসলে ঢাকাতে খুব মুশকিল, চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলে সবসময়। এই পাশের ফ্ল্যাটে কাজ করছে এরা। এনিওয়ে, খুব বেশি অসুবিধা না হলে শুনতে থাকো। আর যে 45 কানেক্টর কি দেখেছো? জি স্যার।
এটি দিয়ে কাপলিং করে সবাই কি পারো নেটওয়ার্ক তৈরি করতে? মানে ল্যান্ড করতে কি সবাই পারো? কে কি করেছো? করছি স্যার, ভুলে গেছি স্যার। এটা আবার কি ভুলে যায়? জি স্যার, এটা করছি স্যার। এটা সবাই যারা করো নাই তাদেরকেও এটা করতে হবে। কানেকশন গুলো দেখো থাকে কিভাবে, 1 আর 2 একসাথে থাকে, 6 7 আর 8 একসাথে থাকে মানে কানেক্টর, ঠিক আছে। তারপরে 3 আর 6, 4 এবং 5 এভাবে থাকে। আবার RJ45 যে মেল এবং ফিমেল, মেলটা সরাসরি থাকে, বাট আমি কিভাবে কাপলিং করে কানেকশনটা করতে হয় সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে বা শিখতে হবে, এটা শেখাই লাগবে। এটা তো খুবই একটা বেসিক কাজ, ঠিক আছে। এটা হলো ল্যাবে যখন নেটওয়ার্কিং ল্যাব হবে বা এটা হবে তখনই প্রথমেই তোমরা এটা শিখে নিবা। প্রথমেই কিভাবে তার কাটতে হয়, কিভাবে তার জোড়া দিতে হয়, এবং সে তার দিয়ে ডাটা পাস হচ্ছে কিনা সেটা আবার টেস্ট করতে হয়। এগুলো ইউটিউবে পারফরমেন্স, এগুলো দেখার দরকার নাই, এগুলো স্কিপ করে, এগুলো হলো কমার্শিয়াল ইস্যুস। স্যার মেল ফিমেলের মধ্যে ওখানে পার্থক্যটা কি আসলে? এটা কোনো পার্থক্য নাই, এটা হলো এটা নেবে আর এটা দেবে আর কি, এরকম। অর্থাৎ আমাদের ল্যাপটপে বা তোমাদের ডেস্কটপে জ্যাক বা প্লাগ আমরা যেগুলো করি, তাই না, এটাই। অর্থাৎ এই মানে এই কানেক্টরটা এখানে সেট হবে, এই হলো বিষয়। ওকে, তারপরে হলো কোএক্সিয়াল কেবল। দেখো কোএক্সিয়াল কেবল আমরা বাসা বাড়িতেই আমাদের হাউস হোল্ড যে টেলিভিশন গুলো চলে ডিশ অ্যান্টিনা, এখন তো অন্য ধরনের ডিশ অ্যান্টিনা চলে, আকাশ, আমার নিজের বাসাতে আকাশ ডিটিএইচ চলে। বাট এমনি যারা কেবল লাইন নেয় তারা যে কালো রঙের তারটা ব্যবহার করে সেটি তো ডিশ লাইন বা তার বলি, সেটি মূলত কোএক্সিয়াল কেবল। এবং কোএক্সিয়াল কেবলের মাঝখানে একটা মাত্র কন্ডাক্টর থাকে মাঝখানে, আর তার চারপাশ দিয়ে ইনসুলেটরের উপর দিয়ে একটা তারের জার থাকে, সেটাকে আমরা বলি আউটার কন্ডাক্টর, শিল্ড যেটা থাকে ভিতরে। এই হলো আমাদের অবস্থা। এবং ইনসুলেটর দেখো কয়েকটা ধাপে ধাপে ইনসুলেটর থাকে, অর্থাৎ ইনার কন্ডাক্টরের সাথে যেন আউটার কন্ডাক্টরের কোনো সম্পর্ক না থাকে, এমনকি বাইরের কোনো সিগন্যালের সাথে যাতে কোনো সম্পর্ক না থাকে, এভাবে এটা তৈরি করা হয়। আচ্ছা, এটি হলো আমাদের ক্যাটাগরিজ অফ কোএক্সিয়াল কেবল। বিভিন্ন ধরনের কোএক্সিয়াল কেবল আমরা তৈরি করি বা পাই, যে RJ59, RJ58, RJ11। প্রথমটা হলো সরাসরি ডিশে শুধুমাত্র টিভি দেখার জন্য ব্যবহৃত হয়, আর পরের দুইটা হলো ইন্টারনেট বা এরকম টেলিফোনি এই জাতীয় কাজে এটা ব্যবহার করা হয়। ইম্পিডেন্স হলো উপরেরটা 75 ওহম আর নিচের দুটো হলো 50 ওহম। ইম্পিডেন্স কি? ইম্পিডেন্সের নাম শুনেছো? ইম্পিডেন্স হলো কন্ডাকশন এবং রেজিস্ট্যান্সের সম্মিলিত যে একটা যে বৈশিষ্ট্য, সেটি হলো ইম্পিডেন্স, ঠিক আছে। তোমরা ইলেকট্রনিক সার্কিটস এন্ড ডিভাইস এগুলো পড়ার কথা, রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স, এগুলো পড়েছো কি এগুলো? বা ইলেকট্রিক্যাল টেকনোলজি যেটা, সেটা সেখানে পড়ার কথা। হ্যাঁ স্যার, ট্রিপলিতে পড়ছিলাম তো। হ্যাঁ রাইট, ট্রিপলিতে এখন ইলেকট্রিক্যালে পড়ার কথা, ঠিক আছে। এগুলো হলো আমাদের 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 বিএনসি কানেক্টর, অর্থাৎ আমরা আমাদের কেবল গুলো নিয়ে যে বিভিন্ন কানেক্টর যে লাগাই, তার কানেক্টর, এগুলো আমাদের জাস্ট দেখার জন্য, এটা এমন কিছু না। এটা কোএক্সিয়াল কেবল পারফরমেন্স। আচ্ছা, এখন আসে হলো আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সো হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? Someone please give me some definition of critical angle.
স্যার 90 ডিগ্রির চেয়ে আপতন কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি হলে না কমে যাবে। মানে আলো আমরা হচ্ছে এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যখন প্রতিসরণ কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি হলে তখন ওই কোণটাকে সংঘটন বলে। মাধ্যম চেঞ্জ হয়ে আমাদের যে অ্যাঙ্গেলটা তৈরি হয়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এমন একটা অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে লাইট ইনসিডেন্ট বা আগমন, মানে ইনসিডেন্টের বাংলা কি? লাইট পড়লে সে আলোটা ইনসিডেন্ট মানে স্যার ঘটনা। যাক, এখানে লাইট ধরো আমার কাছে আসলো, পড়ার পরে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলোটা চলে যাবে না, বা প্রতিফলিত হবে না, প্রতিসরিত হবে না। এটা সমান ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা দুইটা মাধ্যমের মাঝখান থেকে পাস হবে, সেটি হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, অর্থাৎ যেখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল দিয়ে এটা লাইটটা পড়বে, সেই অ্যাঙ্গেলটি হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এখন এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি কম অ্যাঙ্গেল কোনো যদি লাইট পড়ে, আপাতিত হয়, তাহলে সেটি প্রতিসরিত হবে। ইনসিডেন্ট ওই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল থেকে ছোট হয়, সেক্ষেত্রে আলো প্রতিফলিত হবে না, আলো প্রতিসরিত হবে না, তখন আলোটা টোটালটা রিফ্লেক্ট হবে, প্রতিফলন হবে, প্রতিফলনে আবার সে মাধ্যমেই ফিরে আসবে। ঠিক আছে, এটিকে আমরা বলি বেন্ডিং অফ লাইট রে। যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে অনেক বড় হয়, সেক্ষেত্রে শুধুমাত্র এই ঘটনাটা ঘটবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি সমান হয়, যদি দুই অ্যাঙ্গেল সমান হয়, তাহলে আলো প্রতিসরিত হবে না, প্রতিফলিত হবে না। যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি এমন হয় যে মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে ছোট, সেক্ষেত্রে আলোটা প্রতিসরিত হবে হালকা। এটা তোমরা এসএসসি এবং এসএসসির লাইট ফিজিক্সের লাইট বইতেই পড়েছো, লাইট আলো। কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? না স্যার। আলোটা মূলত এইভাবে পাস হয়, সেন্টার থেকে আলো যাবে, তারপরে এরকম আপ অ্যান্ড ডাউন ভিতর দিয়ে, কারণ এটা তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে অনেক বড় অ্যাঙ্গেলে এটা ইনসিডেন্ট হবে, মানে আপতিত হবে, যার ফলে এটা রিফ্লেক্ট হবে না, ভিতর দিয়ে পাসে চলে যাবে এবং রিসিভার সেটা গ্রহণ করবে। কন্টিনিউয়াসলি লাইট আলো পাস হবে। আচ্ছা, এটা একটু দেখো, আমি একটু আসছি 1 মিনিট।
ওকে, আচ্ছা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হলো প্রপাগেশন মোড অফ ইউজিং অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনস। ঠিক আছে, তাহলে আমরা সাধারণত দুটো মোডে ট্রান্সমিট করি অপটিক্যাল ফাইবার। একটি হলো মাল্টি মোড, একটি হলো সিঙ্গেল মোড। মাল্টি মোড আবার দুই রকম, একটি স্টেপ ইন্ডেক্স, একটি হলো গ্রেডেড ইন্ডেক্স। এগুলো তোমাদের জাস্ট একটু মনে রাখতে হবে। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, তাহলে কয়টা মোডে অপটিক্যাল ফাইবারে কমিউনিকেশন হয়? দুইটা মোডে, একটা মাল্টি মোড আর এটা হলো সিঙ্গেল মোড। মাল্টি মোড আবার কয়ভাবে হয়? একটা হলো স্টেপ ইন্ডেক্স আর একটি হলো গ্রেডেড ইন্ডেক্স। সেটা কি, সেটা একটু ছবি দিয়ে আমরা দেখাবো। এই ছবিটিকে দেখো একটু ভালো করে। এটা হলো মোডস। উপরের একদম প্রথমটা দেখো, এটি হলো মাল্টি মোড। মাল্টি মোড বলতে আমরা একসাথে অনেকগুলো সিগন্যাল পাঠাচ্ছি। ঠিক আছে, একসাথে অনেকগুলো সিগন্যাল পাঠাচ্ছি বা ডিফারেন্ট মোডে পাঠাচ্ছি। দেখো কোনোটা স্ট্রেট গেছে, কোনোটা অ্যাঙ্গেল দিয়ে গেছে, আবার কোনোটা ওয়েট এ মিনিট। কিন্তু স্টেপ ইন্ডেক্স দেখো, স্টেপ ইন্ডেক্সের যেটা পার্থক্য সেটি হলো যে, সেটা হলো একটু দেখো যে অ্যাঙ্গেল গুলো কিন্তু শার্পলি বেন্ড হয়েছে, মানে আই মিন এটা ইনসিডেন্ট হয়েছে আবার রিফ্লেক্ট হয়েছে। স্টেপ ইন্ডেক্সটাকে ড্র করতে পারবা? স্টেপ ইন্ডেক্স বলতে যে আমরা যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এগুলো হলো শার্পলি হয়েছে। আর যেটা মাল্টিমোড বা গ্রেডেড ইন্ডেক্স, সেটি শার্পলি হয় না, সেটা গ্র্যাজুয়ালি হয়েছে। দেখতে পাচ্ছ সবাই? এগুলো গ্র্যাজুয়ালি হয়েছে, এগুলো শার্পলি বেন্ড হয় নাই। আর সিঙ্গেল মোডে জাস্ট সিঙ্গেল, এই যে একটি মাত্র রে পাস হয়েছে স্ট্রেট। এগুলো হলো বিভিন্ন টাইপের ফাইবার টাইপস। এগুলো তোমাদের এখন এতটা দেখার দরকার না, জাস্ট মনে রাখো যে বিভিন্ন টাইপের ফাইবার হয়। কোর এবং ক্লাডিং। কোর কি? কোরটা হলো যে একদম ওই ফাইবারের ফাইবার ভিতরের যে কোর ফাইবার, তার যে রেডিয়াস, এটা কোর বলি আমরা। এবং ওই কোরের উপরে যে আবরণ থাকে সেটাকে বলি ক্ল্যাডিং। তার যে সাইজ বা রেডিয়াস সেটি এখানে মাপ দেওয়া আছে। তো এখানে বিভিন্ন টাইপের ফাইবার, এটা জাস্ট দেখে একটা আইডিয়া নেওয়ার জন্য, আর কিচ্ছু না। এটা দেখো যে কোর কোনটা এবং ক্ল্যাডিং কোনটা, তোমরা বই থেকে যে কোন থেকে দেখতে পারবা। যে ক্ল্যাডিং দেখো, ভিতরেটা হলো কোর, বাইরেটা হলো ক্ল্যাডিং। আমাদের অপটিক্যাল ফাইবার কিন্তু ইউজুয়ালি দেখতে অনেকটা চুলের মতো, মাথার যে চুল সেই পরিমাণ ইসের থাকে, তো রেডিয়াস থাকে। ওকে, এবং তার মধ্যে দিয়ে ধরো এই ডাটাগুলো যাচ্ছে। বাংলাদেশের অনেক কোম্পানি এখন এইসব কেবলগুলো বানাচ্ছে, অপটিক্যাল ফাইবারও বানাচ্ছে, টু স্টেট পেয়ার কেবলও বানাচ্ছে। বিআরবি কেবল তার মধ্যে অন্যতম, যারা এই ধরনের হাইটেক কেবল বানাচ্ছে। আগে শুধু বিআরবি ইলেকট্রিক কেবল বানাতো, ইলেকট্রিক্যাল কাজে যেসব সিগন্যাল ব্যবহৃত হতো, বাট এগুলো ডাটা সিগন্যাল বা ডাটা হাইটেক কেবল, এগুলো এখন আমাদের বাংলাদেশে তৈরি হয় এবং ভালো মানের তৈরি হয়, কোয়ালিটি ইজ গুড। এটা অপটিক্যাল ফাইবার কানেক্টরস। এগুলো বিভিন্ন ফাইবারে বিভিন্ন টাইপের কানেক্টর থাকে। এটা যারা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন পড়ে বা যারা ল্যাব করে তারা হয়তো জানবে, বা তোমাদের ল্যাবের এটা স্কোপ নেই, জাস্ট এমনি ছবিতে দেখো। এগুলো আমরা স্কিপ করতে পারি।
কারণ অপটিক্যাল ফাইবারের মূলত যে মূল বিষয়টা সেটি হলো যে আসলে এই যে ফাইবার এই বা বিভিন্ন টাইপের যে মাল্টি মানে মাল্টি বোর্ড স্টেপ ইন্ডেক্স বলি বা গ্রেডিয়েন্ট ইন্ডেক্স বলি, তার মানে কি এটা তৈরিটা ইম্পর্টেন্ট। এই তৈরি হয় কি হবে, তৈরি হয় হলো বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে, এবং এই ম্যাটেরিয়াল গুলো তখন এগুলো নিয়ে মূলত রিসার্চ হয়। অপটিক্যাল ফাইবারে বিভিন্ন টাইপের রিসার্চের মধ্যে এটা অন্যতম যে কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এই অপটিক্যাল ফাইবারটা তৈরি হবে বা এই গ্লাস ফাইবারটা তৈরি হবে। তো তো রিসার্চটা মূলত ওগুলোই হয়। তো ওগুলো নিয়েই যে তার পারফরমেন্স, যে কোন ম্যাটেরিয়ালে কত লস হতে পারে, কোন ম্যাটেরিয়ালে ওয়েভলেন্থ কেমন হয়, কোন ম্যাটেরিয়ালে বেন্ডিং ক্যাপাবিলিটি কেমন, এইসব বিভিন্ন কোন ম্যাটেরিয়াল লাইট বা শব্দ অথবা আলো বা হিট প্রিভেন্ট করে কিনা, অনেকগুলো বিষয় নিয়ে ভাবতে হয়। আমরা এটা পড়েছি আনগাইডেড মিডিয়ার মধ্যে রেডিও, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। মূলত এই তিনটে দিয়ে আমরা আমাদের যাবতীয় ওয়্যারলেস কমিউনিকেশন চালাই। ঠিক আছে, হ্যালো শুনতে পাচ্ছ? আমার নেটওয়ার্ক হঠাৎ করে নাই হয়ে গেছিল। হ্যালো হ্যালো, এই আমার কথা শোনা যায়? জি স্যার। এতক্ষণ লাগলো কথা বলতে? স্যার আপনার কথা শোনা যায় না। এখন শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে স্যার। নেটওয়ার্কের প্রবলেম এবং এটা অফ হয়ে গেছিল আর কি। তাহলে রেডিও ওয়েভ আমাদের আনগাইডেড হলো তিনটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যেটা দিয়ে আমরা ওয়্যারলেস কমিউনিকেট করতে পারি। এটা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। আমরা এখানে একটা স্পেকট্রাম দেখবো যে রেডিও ওয়েভ আর মাইক্রোওয়েভ স্পেকট্রাম হলো 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ, অনেক স্পেস। এটি আমরা আমাদের রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, টেলিভিশন বলো সব রকম কমিউনিকেশন আমরা এর মধ্যে এই রেঞ্জের মধ্যেই করি। ঠিক আছে, মনে থাকবে 3 থেকে 300 গিগাহার্টজ। আর 300 থেকে 400 টেরাহার্টজ এটি হলো ইনফ্রারেড, যেটাতে আমরা বিভিন্ন রকম হাউসহোল্ড যেসব ইলেকট্রনিক্স ডিভাইস আছে তাদের সাথে কমিউনিকেট করি। টিভি রিমোট, খেলনা রিমোট, ফ্যানের রিমোট, যাবতীয় রিমোট অ্যাক্টিভিটিস এই ইনফ্রারেড 300 গিগাহার্টজ থেকে 400 থেকে 900 টেরাহার্টজ এটি হলো আমাদের সেই লাইট ওয়েভ, যেটা আমাদের চোখের সামনে আছে যে আলোটা, এই আলোটা হলো আমাদের লাইট ওয়েভ। বুঝতে পারছো? তার মানে আলোর ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, এবং এত আলোর ফ্রিকোয়েন্সিটা বেশি বলেই আলোটা আমাদের চোখের সামনে স্মুথ থাকে। ঠিক আছে, ওকে। এখন আসে প্রপাগেশন মেথড ওয়্যারলেস। আমরা এটা পড়েছি, এখানে একটু ছবিতে একবারে দেখাই দিচ্ছি। সেটি হলো যে 3 রকম প্রপাগেশন হয়, মানে এই যে ওয়্যারলেস যে সিগন্যালটা 3 রকম ভাবে প্রপাগেট হয়। একটা হলো গ্রাউন্ড প্রপাগেশন, একটি হলো স্কাই ওয়েভ প্রপাগেশন, আর একটি হলো লাইন অফ সাইট প্রপাগেশন। তো গ্রাউন্ড প্রপাগেশনটা কি? যেটা পৃথিবীর মাটি কামড়ে যেটা সিগন্যালটা চলাফেরা করে সেটি হলো গ্রাউন্ড প্রপাগেশন। এটি লেস দেন 2 মেগাহার্টজ এর ফ্রিকোয়েন্সি। আর যেটা স্কাই ওয়েভ প্রপাগেশন সেটি হলো আমাদের পৃথিবীর কোনো একটা টাওয়ার থেকে সিগন্যাল জেনারেট হবে, সেই সিগন্যালটা আয়নোস্ফিয়ারে যে আঘাত করবে, রিফ্লেক্ট হবে, সেখান থেকে ফিরে এসে পরবর্তী রিসিভার বা আরেকটা টাওয়ারের কোনো অ্যান্টেনাতে
ক্যাচ করবে, সেটি হলো স্কাই প্রপাগেশন। এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 2 থেকে 30 মেগাহার্টজ। আরেকটি হলো লাইন অফ সাইট প্রপাগেশন। এটি হলো আমাদের দেখতে পাচ্ছি যে দুটো অ্যান্টেনা সরাসরি মুখোমুখি করে রাখা, যেন একটা থেকে সেন্ড করলে আরেকটা অ্যান্টেনা গ্রহণ করতে পারে, এটিকে আমরা বলি লাইন অফ সাইট প্রপাগেশন। এটি 330 মেগাহার্টজ। এই ধরনের কমিউনিকেশন সাধারণত দূরবর্তী কোনো জেলা যেখানে তারের কোনো সংযোগ নাই বা এরকম করার জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এরকম সরাসরি কানেকশনের জন্য এরকম লাইন অফ সাইট কমিউনিকেশন আছে। ওকে, তারপরে হলো বিভিন্ন টাইপের ব্যান্ড। এটা আমরা এর আগেও দেখেছি, এটা বড় পরিসরে আর এটা ছোট পরিসরে। এর বিভিন্ন ব্যান্ড, বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জ এবং তার প্রপাগেশন মোড কেমন এবং তার অ্যাপ্লিকেশনটা কোথায়, এটা এখানে দেওয়া আছে। এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখবা। ঠিক আছে? ক্লিয়ার? হ্যালো? জি স্যার। জি স্যার। তাহলে ওয়্যারলেস ট্রান্সমিশন, আবার বলি রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। এখন এগুলো একটু দেখে নিবা, তোমাদের মোটামুটি শেষ, আর কিছু নাই। অর্থাৎ ট্রান্সমিশন মিডিয়া চ্যাপ্টারটা তোমাদের আজকে কমপ্লিট হলো। আগে হয়েছিল যা, তার সাথে আজকে দিয়ে এটা কমপ্লিট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসবে, নোটগুলো একটু দেখবা। আচ্ছা, এখানে একটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হলো অমনি ডিরেকশনাল অ্যান্টিনা। অমনি ডিরেকশনাল অ্যান্টিনা মানে হলো চারিদিকে সমানভাবে তার সিগন্যাল ডিসিপেট করে, ছড়াই দেয়, এটি হলো অমনি ডিরেকশনাল অ্যান্টিনা। সাধারণত রেডিও, টেলিভিশন বা ব্রডকাস্টিং সিস্টেমে আমরা অমনি ডিরেকশনাল ক্যামেরা ব্যবহার করি। ঠিক আছে? অর্থাৎ এই অ্যান্টিনা দেখো চারিদিকে সমানভাবে ডিসিপেট হচ্ছে, ছড়াই যাচ্ছে। আরেকটি আছে হলো যে মাইক্রোওয়েভ ডিরেকশনাল অ্যান্টিনা। সেগুলো হলো যেমন ডিশ অ্যান্টিনা, এটি একটা ডিরেকশনাল অ্যান্টিনা। অথবা আমাদের যে আকাশ ডিটেইলস ব্যবহার করি, আকাশ অ্যান্টিনা, তোমাদের কি কারো বাসায় আছে? ব্যাকসিম করে আকাশ স্যাটেলাইটের মাধ্যমে যেমন এখন টেলিভিশন দেখতেছি, এগুলো হলো ডিরেকশনাল অ্যান্টিনা। এগুলো হলো ডিরেকশনাল অ্যান্টিনা। ঠিক আছে? এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ডিশ অ্যান্টিনা সরাসরি এক দিকে মুখ করা থাকে, একটা অ্যাঙ্গেলে মুখ করা থাকে, অর্থাৎ স্যাটেলাইট যেদিকে সেদিকে মুখ করা আছে, এগুলো হলো ডিরেকশনাল অ্যান্টিনা। এখানে একটা এক্সাম্পল ডিশ অ্যান্টিনা আছে, হর্ন অ্যান্টিনার আছে। আর ইনফ্রারেড তো আমরা জানি যে শর্ট রেঞ্জে আমরা টয়, খেলনা, টিভি রিমোট, অন্যান্য যে কোনো রিমোট তৈরি করতে পারি আমরা। ইভেন আমরা যে ড্রোন আকাশে উড়াই, সেখানেও আমরা ইনফ্রারেড ব্যবহার করি রিমোট কন্ট্রোলে। এই হলো তোমাদের চ্যাপ্টার, মূলত এই শেষ। ঠিক আছে? হ্যাঁ, আমাদের থার্ড সিটিটা কবে নেবেন স্যার? সরি কি বলছো? হ্যাঁ স্যার, থার্ড সিটিটা কবে নেবেন স্যার? হ্যাঁ, থার্ড সিটিটা এটা আমি নেক্সট ক্লাসে অ্যানাউন্স করব। ওকে স্যার। রাউটারের নেটওয়ার্কটা কিসের? হ্যাঁ, রাউটারের নেটওয়ার্ক। রাউটারের নেটওয়ার্ক কোথায় পেলাম? না, অ্যান্টিনিয়াটা যেটা থাকে আমার রাউটারে। বুঝি নাই, কোথায় থাকে? রাউটারে যে অ্যান্টিনিয়াটা থাকে স্যার, ওটা মানে ওটা অমনি ডিরেকশনাল অ্যান্টিনা। জি, ওইটি হলো অমনি ডিরেকশনাল অ্যান্টিনা, চারিদিকে সমানভাবে ডিসিপেট হবে। আর তোমাদের সিটি 3টা কেমনে কিভাবে নেব সেটা নেক্সট ক্লাসে আলাপ করব। আর তোমাদের মেকআপ ক্লাসটা কবে নেব? কাল কখন বলো তো? কালকে নিলে বিকালে? জি স্যার, বিকালে নিলে দুপুরের পর, মানে জুম্মার নামাজের পর পরই নিন, ওইটা ভালো হয়। বিকাল হলে মানে ফ্রাইডেতে 3টা 3:30টার দিকে নিন। কাল কি বার?
সকালে নাই, এটাই তো ভালো হয়। স্যার কালকে আর শুক্রবার এক্সাম, ভাই আর টাইম পেলাম না। এক্সাম না ক্লাস, ওটা দুপুর পর পরে নিলে বেশি ভালো। সেটাই তো, মানে ক্লাস সকালবেলা নিয়ে দিত, সকাল অথবা দুপুর, কারণ ফ্রাইডেতে অনেকেই বিয়ের দাওয়াত আছে তাদের, এখন তারা কি করবে? দুপুরে খাবে না ক্লাস করবে? বিয়ে করতে করতে মানে বিয়ের দাওয়াত খাইতে খাইতে ক্লাস করবে। স্যার ফ্রাইডে স্যার অনেক কাজ থাকে বাসায় স্যার, দুপুরের পর বিকেলের দিকে নেন স্যার। কি ধরনের কাজ থেকে আমি তো বুঝলাম না। এটা কি বললো স্যার? দুপুরের পর বিকেল থাকতে পারে অনেকে, একই কথাই বললো। আচ্ছা দেখি, আমি তোমাদের আজকে রাতে এটা নোটিশ দেবো। সেকশন এ এবং সেকশন বি, দুই সেকশনকে একসাথে ক্লাস নেব, ঠিক আছে? ওকে ওকে স্যার। আচ্ছা, আমি তোমাদের একটু রোল কল করি।